আজকের অনলাইন পাঠে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে তা হলো সমান্তর ধারার নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এছাড়া ধারার বিভিন্ন সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধানও করতে পারবে। আমরা গত ক্লাসে এখান থেকে দেখেছিলাম, হ্যাঁ, ধারার অঙ্কগুলো কিভাবে পদের মান বের করতে হয়, অর্থাৎ কত সংখ্যক পদ এখানে আছে সেটা বের করতে হয় কিভাবে, এবং সেই সংখ্যক পদ থেকে সমষ্টি কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছি। আজকে তার থেকে একটু ডিফারেন্ট যেগুলো আছে সেগুলো দেখবো। যেমন 13 নম্বর অঙ্ক থেকে আমরা একটু শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে, মানে 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত। এখন এখানে কথা হচ্ছে সমান্তর ধারা উল্লেখ করা আছে, বাট ধারাটা কত সেটা কিন্তু আমরা জানি না। আর একটা ধারা যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা সেখান থেকে এ এবং ডির মানটা জানতে পারছি না, তাই না? বলো। জি স্যার। একটা ধারা থাকলে আমরা কেবলমাত্র সেটা আইডেন্টিফাই করতে পারি, ধারা নেই, আইডেন্টিফাই করতে পারছি না। এটা হলো একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই যে 12তম পদ 77 বলা হয়েছে, এই সম্পর্কটা থেকে আমাদের কোনো না কোনো ভাবে একটা ওয়ে বের করতে হবে, যেটার মাধ্যমে আমরা এই যে ধারার 23টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে সেটা যেন বের করতে পারে। ভালো করে দেখো, পুরো অঙ্কের মাঝে এ এবং ডির কোনো চিহ্ন নেই, কিন্তু ঠিকই 23টি পদ মানে এন এর মানটা দিয়ে সমষ্টি বের করতে বলা হয়েছে। তো এটা করার একটা বিশেষ উপায় আছে, আমরা সেটাই এখন দেখব। এখানে এই 13 নম্বর অঙ্কটা আমি তুলেছি। 12তম পদ যদি 77 হয় তবে প্রথম 23টি পদের সমষ্টি কত। আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো ধারার প্রথম পদ, এটা আমরা মনে করে নিব, ঠিক আছে? এটা যেহেতু সমান্তর ধারা, আমরা সেই অনুযায়ী কথাগুলো সাজাবো। আচ্ছা বলো তো, আমরা প্রথম পদটাকে কি ধরতাম? এ। ওকে, এ ধরতাম। তাহলে সমান্তর ধারার প্রথম পদটাকে আমরা ধরছি এ। আরেকটা হচ্ছে সাধারণ অনুপাত নাকি সাধারণ অন্তর, কে বলতে পারে? অন্তর। সাধারণ অন্তর শিখিয়েছি। অন্তর মানে বিয়োগফল, মনে থাকবে? সাধারণ অন্তরটা আমরা ধরছি এখানে। অনুপাত কি গুণোত্তর ধারায়? হ্যাঁ, দেখো আমরা প্রথমে এই জিনিসগুলো স্বীকার করে নিলাম, যেহেতু আমাদের প্রশ্নে কোনো জায়গায় উল্লেখ করা নাই এ কত বা ডি কত, জাস্ট আমরা উল্লেখ করে নিলাম যে সমান্তর ধারার প্রথম পদ হয় এ আর সাধারণ অন্তর হয় ডি। এটা আমরা জেনে নিলাম। জেনে নেওয়ার পরে এখন আমাদের মূল অঙ্কের দিকে চলে যেতে হবে। সে মূল অঙ্ক করার জন্য ধরো আমরা এখান থেকে যদি একটা কাজ করি, যে 77 হলো যে মানটা, সেই মানটা যদি আমরা এখন লিখে নিই, যে সমান্তর ধারার 12তম পদ যদি 77, আমরা এখন এটার উপরে ভিত্তি করে অঙ্কটা সাজাবো। 12তম পদ, তোমাদের কি কারো মনে আছে এন তম পদের সূত্র কি শিখিয়েছি? a plus এ n প্লাস এন মাইনাস minus 1 into d. ওয়ান ইন্টু ডি। ফাইন, ওয়ান, হ্যাঁ, n মাইনাস ওয়ান বলা হয়েছে, তাহলে a প্লাস, এখানে n এর জায়গায় কত বসবে? 12 বসবে, মাইনাস ওয়ান বসলো, তার উপরে এই পাশে যদি আমি গুণ করি d ইকুয়াল টু হচ্ছে 77। এবার ঠিক আছে? দেখো তো হিসাবটা বুঝছো কিনা। জি স্যার, বুঝছি। এখানে 12তম পদ ধরেছে দেখে n সংখ্যক পদের সূত্র যেটা হয় সেটাই এখানে লিখেছি। এখন আমরা মূল কাজে যাই। আমরা এখান থেকে এখন হিসাব করে বের করলাম যে 12 থেকে 1 চলে গেলে 11 হয়। এই যে মানটা আমরা এখান থেকে গেদার করতে পারলাম, a প্লাস 11 এর মান হচ্ছে 77, ঠিক আছে? এটা কিন্তু একটা আপাতত একটা সমীকরণের মতো একটা ভ্যালু, এটা আমরা পরে ব্যবহার করার চেষ্টা করব। এখন প্রশ্নে আমার কি চাওয়া হয়েছে সেটা আমরা এখন একটু দেখি। প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে এই ধারাটিরই প্রথম 23 পদের সমষ্টি কত সেটা বের করতে বলা হয়েছে। এখন আমরা এখান থেকেই তৈরি করে ফেলার চেষ্টা করব, সুতরাং চিহ্ন দিয়ে ইউজ করতে পারো। সমষ্টির সূত্র আমরা যেটা শিখেছি সেটাই, n/2, কিন্তু যেহেতু এখানে 23টি বলে ফেলেছে তাই এখানে n এর জায়গায় 23 বসে যাবে। তারপরে ধরো এখানে হবে হলো 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, n এর জায়গায় হবে হচ্ছে 23
মাইনাস হবে 1 ইনটু ডি হবে, দিলাম ইনটু ডি। এবার 23 কে তো 2 দিয়ে কাটাকাটি করা যায় না, রেখে দিলাম। 2a আগের থেকে ছিল, লিখলাম। এখানে তোমার 22 হয়ে যাবে। তুমি চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেটও রাখতে পারো অথবা ফার্স্ট ব্র্যাকেট দিলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, এখন এই যে 23/2 আছে, এটাকে এখনো রাখা যায়, কিন্তু এইখান থেকে আমি কি 2 কমন নিতে পারি না? ভালো করে দেখো, আমি লিখছি এবং বলছি, দেখো তো 2 কমন নেওয়া যায় না? জি স্যার যায়। এবার কারো চোখে পড়ে যে এই মানটাকে আমি কোথাও দেখেছি, a+11 এর মান কোথাও কি আছে? জি স্যার 77। ভালো করে দেখো, জি a+11 স্যার এর মান আছে। এখানে 77 আছে। সো আমি যদি এখন কাজের সুবিধার্থে উপরে নিচে এই দুইটা কেটে দেই, তাহলে আমার এখানে 23 থাকছে। আর ওই যে মানটা জানি, এটার মান আমরা দেখতে পাচ্ছি 77 আছে। তাহলে এই দুটোকে এখন মাল্টিপ্লাই করলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। আমরা এখন 15 নম্বর অঙ্কের দিকে তাকাবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ধারা দেওয়া আছে 975 প্লাস ডট ডট ডট। ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফলও প্রশ্নে দেওয়া আছে। অর্থাৎ এই ধারাটার এর মান জানবো, ডির মান জানবো, তারপর n সংখ্যক পদের যে সূত্র আছে যোগফলের বা সমষ্টির n/2 দিয়ে, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটে 2a প্লাস n মাইনাস 1 ইনটু ডি, ওই মানটা ফেলার পর এই মানটাকে কাউন্ট করা বলা হয়েছে যে এটা ইকুয়াল হবে -144 এর। তো ওই সমীকরণের সাহায্য নিয়ে আমরা ক্যালকুলেশন করতে করতে n এর মানটা বের করে ফেলবো। তো এটার জন্য আমরা প্রথমে যেটা করব, আগের মতো যদি আমরা বলি, আমি সংক্ষেপে জাস্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা ধারাটির প্রথম পদ কথাটা লিখে নিবে, এর মান হচ্ছে 9, হ্যাঁ, ধারাটির প্রথম পদ। তারপরে হলো সাধারণ অন্তর d = 7 - 9 at a time 5 - 7 ইকুয়াল টু তুমি পেয়েছো -2। একই লাইনে তিনটা। হ্যাঁ, অর্থাৎ এটা কম্পারিজন করা যে উভয় ক্ষেত্রে এটা। এখন বলো ধারাটি কি ধারা? সমান্তর ধারা। হ্যাঁ, এটা উল্লেখ করে তারপর হচ্ছে এটা সূত্র প্রয়োগ করতে। এটা প্রত্যেকটা ধারার, মানে এই ধারার অঙ্কের শুরুতে তুমি এই কাজটা করে নিশ্চিত হবা। তখন তুমি লিখবা এটি একটি সমান্তর ধারা, ঠিক আছে? এবার সমান্তর ধারার যে সূত্র তুমি ফেলতে চাও সেটা ফেলে তুমি অঙ্ক করবা। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যক পদের কথা বলা হয়নি, আমাদেরকে বলা হয়েছে n সংখ্যক পদের যোগফল বলা হয়েছে। আমরা তাহলে এটা কি এখন টার্গেট করব? এই যে n সংখ্যক পদের সমষ্টি যেটা দেখতে পাচ্ছি, যদি এখন এটা আমরা ফেলি, সূত্র ফেলে দিব। এখানে তুমি প্রশ্ন মতে না লিখেও জাস্ট নরমাল সুতরাং চিহ্ন দিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। মানে বুঝাচ্ছে n সংখ্যক পদের যোগফল হচ্ছে -144। এখন n সংখ্যক পদের সমষ্টির যে সূত্রটা, আমরা সেটা এখন ফেলি। কি ফেলবো? n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 ইনটু d ক্লোজ হয়ে যাবে। এটা হলো আমরা জানি, এটার মানই তোমার প্রশ্নে দেওয়া আছে -144। আচ্ছা, এখন n এর মান আমরা জানি না এবং এটার মানই তোমাকে বের করতে বলা হয়েছে, কিন্তু এছাড়া বাকিদের মান তো আমরা জানি, তাহলে সেই মানটা আমরা বসায় ফেলবো। তাহলে এর মান আমরা জানি হচ্ছে 9, বসিয়ে দিলাম। n - 1 জানি না, ডির মান দেখো -2, সো -2 এই যে দেখো ব্র্যাকেটে কিভাবে লিখতে হয়। এরপরে আমার ডান পাশে হচ্ছে -144। এবার এখানে আমরা আবার হিসাব করি, n/2 ঠিক আছে। ব্র্যাকেটের ভেতরের কাজটা যদি আমরা করতে চাই, 9 × 2 = 18 হবে। -2 দিয়ে যদি n - 1 কে গুণ করি, একবার হবে -2n, একবার হবে +2, ঠিক আছে না? ইয়েস স্যার। আচ্ছা, যদি এটা হয়, এখন যোগ বিয়োগ ভেতরে যদি কিছু করা যায় সেটা আমরা একটু টার্গেট করি। এখানে এখনো n/2 কাটাকাটি করা যায় না, বাট ভেতরে তোমার হচ্ছে 20 - 2n হয়, এতটুকু আমরা পেলাম। ইকুয়াল টু হচ্ছে -144
4 বলো তো ব্র্যাকেটের ভেতরে যেটা আছে তার ভেতরে কি আমরা মিনিমাম 2 কমন নিতে পারি? দেখো তো ঠিক আছে না এতটুকু? Yes, sir. যদি এতটুকু কমন নেই তাহলে কিন্তু আমাদের 2 পরিমাণ জিনিস কমে গেল, আর এখানে রইলো 144 এখনো আছে। এখন তুমি কেটে দাও, এই যে 2 কে কেটে দাও, এবার n দিয়ে গুণ করো, তাহলে আমরা পাচ্ছি 10n মাইনাস n স্কোয়ার, সাইড চেঞ্জ করে নিয়ে আসি 144, মানে আমার এটা একটা মিডল টার্মের মতো সাজাবো। সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। ওকে, এখন মিডল টার্ম সাজাতে গেলে তো সর্বোচ্চ পাওয়ারটাকে আগে আনতে হবে, অর্থাৎ n স্কোয়ার রাশিটা আগে আসবে। আমি একটু যদি সাজিয়ে লিখি তাহলে কমন নিয়ে লিখলে তোমার এরকম একটা ব্যাপার হবে, -144 হয়ে যাবে। আমি মাইনাস কমন নিয়েছি কিন্তু, হ্যাঁ খেয়াল করবে। এখন মাইনাসটাকে আমি জিরোর মধ্যে ফেলে দিই, এটার কোনো দাম নেই। আর এট এ টাইম আমি ভেতরে একটা মিডল টার্ম করার চেষ্টা করি। 144 কে এমন ভাবে ভাঙাও, যেহেতু সামনে n স্কোয়ারের সামনে 1 কিছুই আসবে না, তো 144 কে এমন ভাবে ভাঙাও যাতে 10 বানানো যায়। তো ভাঙাতে থাকলে দেখবে এটার মানটা আসবে 18 থেকে 8। তুমি গুণ করে দেখো, জি স্যার। ওটা তোমরা যখন ভাঙানোর সিস্টেমে ভাঙাবে এটাই মিলবে। আমি কিন্তু মাইনাসটাকে জিরোর মধ্যে দিয়ে দিয়েছি, অথবা উভয় পাশে -1 দ্বারা গুণ করেছি, যেটাই বলি। এখন প্রথম দুটোর মাঝখানে যদি আমরা একটু কমন নেই তাহলে n-18 নর্মাল কি জানি বলে মিডল টার্মের কাজ করছি। স্যার n এর মান 18 অ্যান্সার। সেটা আমরা হয় অথবা করলেই বুঝবো। এই হচ্ছে ব্যাপার। দেখো আমাদের দুইটা মান কিন্তু বের হয়ে গেছে। এরপর আমরা জানি যে জিরোর সাথে কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা হয় অথবা বের করি। আচ্ছা, হয় অথবা বের করলে বলো তো n এর মান একটা আসবে 18 আর একটা কি -8 আসবে না, বলো? ইয়েস স্যার। কিন্তু পদ সংখ্যা মানে কয়টা সংখ্যা আছে একটা জায়গায়, সেটাকে আমরা কখনো নেগেটিভ দিয়ে প্রকাশ করি? যেমন আমরা বলতে পারি স্যার। এখানে 10টা সংখ্যা আছে, এখানে স্টুডেন্ট আছে আমার 20টা, কখনো কি বলতে পারবো এখানে -20টা সংখ্যক স্টুডেন্ট আছে, বলা সম্ভব? বলো। সারা ক্লাস। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হয় অথবা বের করব, হয় অথবা বের করে n+8 যখন 0 ধরবো তখন n এর মান -8 আসবে। ওটা নিচে জাস্ট লিখে দিব, ইহা গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। পদ সংখ্যা বলতে কাকে বোঝাচ্ছে? n এর কথাটাকে বোঝানো হচ্ছে, পদ সংখ্যা। বুঝা গেছে? তাহলে n এর মান হচ্ছে, নির্ণয় মান হবে 18। ক্লিয়ার? আমরা এখন 17 নম্বর অঙ্কের দিকে তাকাবো। 17 নম্বর অঙ্কে প্রশ্নে বলা হয়েছে, দেখো কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এটা। কথার কথা তোমাদেরকে একটা সূত্রের মতো দিয়েছে, হ্যাঁ, আমরা বীজগাণিতিক রাশিও বলতে পারি। দেখো প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটা কিন্তু ওই ধরনের কোনো সূত্রকে মেনশন করেনি n/2 দিয়ে, জাস্ট একটা ধরে দিয়েছে, বলেছে এবার ধারাটি নির্ণয় করো। এটা কিন্তু সমষ্টির জন্য দিয়েছে, এটা কিন্তু পদের জন্য দেয়। বুঝতে পেরেছো কথাটা? যদি একটা পদের জন্য বলতো n তম পদ হচ্ছে এত, তাহলে আমরা একবার বসিয়ে বসিয়ে বের করে ফেলতে পারতাম, 1 হলে পদ হবে এত, 2 হলে এত, 3 হলে এত। কিন্তু এটা কিন্তু সমষ্টি। সমষ্টি থেকে কিভাবে তুমি পদ বের করবে এবং সেই পদ থেকে কিভাবে তুমি ধারাটা নির্ণয় করবে, এটাই হচ্ছে আমাদের এখানে ব্যবহার মানে করা দরকার। আবারও বলছি, সমষ্টি থেকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে আলাদা আলাদা প্রত্যেকটা পদ, এবং সেই পদগুলোকে যোগ দেখিয়ে তোমাকে ধারা তৈরি করতে হবে। এটাই হলো আমাদের এখন এখানকার চেষ্টা। তাহলে সেটা আসো আমরা একটু চেষ্টা করি। ধরো তোমাদের কাছে যদি আমি একটা সংখ্যার হিসাব চাই, যেমন একটি সংখ্যার সমষ্টি আসলে হয় না, একটি সংখ্যার একটি সংখ্যা তার সমষ্টি ওই সংখ্যাটাই হয়, তাই না? ধরো আমি তোমাকে বললাম যে একটা ওই যে মাটির ব্যাংক আমরা অনেকে বানাই না বা কিনি, মাটির ব্যাংক, উপরে ধরো একটা ফুটো আছে,
এই ফুটো বরাবর এখন তুমি বললে আমি এখানে একটা প্রথম একটা মুদ্রা ফেললাম, ধরো 2 টাকার একটা কয়েন ফেললে, ভালো করে বুঝো। হুম, 2 টাকার একটা কয়েন এটার ভেতরে ফেললে, এখানে ফেললে এর নিচে পড়লো। আমার কথা শুনতেছো? ইয়েস স্যার। আচ্ছা, এখন যদি বলো তো এখানে মোট কত টাকা আছে, কত হবে? 2 টাকা। 2 2 টাকা। টাকা। ওই প্রথম যে টাকাটা রাখছো বা প্রথম যে সংখ্যা সেটাই আসলে কত? 2। 2। এবং মোট আছেও কত? 2। 2। তার মানে ইনিশিয়ালি প্রথম একটি সংখ্যা রাখা এবং ওটা যদি কোনো পাত্রে বা কোনো আবদ্ধ জায়গায় রাখো, মোট হিসাব করলে সেটাই থাকে, ধরে নাও একটা কথা প্রথম। আচ্ছা, এরপরে আরো কয়েকটা দিকে যাই। এখন ধরো আমি এরপর একটা 5 টাকার কয়েন ফেললাম, যদি ফেলি তাহলে এখানে 5 টাকার কয়েন এসে পড়লো। এখন বলো তো আমার এখানে মোট কত টাকা আছে? 7 টাকা। মোট আছে 7 টাকা। এখন আমি যদি বলি বলো তো দ্বিতীয় ক্ষেত্রে আমার কত টাকা জমা ছিল, তুমি কিভাবে বের করবা? 2 + 5 কথাটা বুঝলাম না। আমি প্রথমে Yes, sir, 2 বুঝি টাকা নাই। ফেলেছি, করবো আর 5 মাত্র তারপরে ফেলছি। 5 টাকার কয়েন ফেলেছি। এই যে 5 টাকার কয়েন ফেলেছি ধরো, সেটা তুমি জানো না, আমি ফেলেছি। তুমি হিসাব করে দেখলা যে তোমার কাছে এখন মোট টাকা আছে 7। এখন আমার প্রশ্ন হচ্ছে, দ্বিতীয়বার তুমি যে টাকাটা ফেলেছো সেটা কত টাকা ছিল, সেটা বের করার উপায় কি, আমি সেটা বলেছি। যোগফল থেকে 7 2 minus বিয়োগ 2। অর্থাৎ এই মোট থেকে, দ্বিতীয় যে মোট থেকে প্রথম মোটটাকে বাদ দিতে হবে। দ্বিতীয় মোট বলতে দ্বিতীয়বার আমি যখন গুনেছি তখন 7 টাকা পেয়েছিলাম, আর প্রথমবার পেয়েছিলাম কত? 2। তাহলে 7-এর থেকে 2 বিয়োগ করলে 5 পাচ্ছি কিনা সেটা বলো। জি স্যার। তার মানে হচ্ছে দ্বিতীয় সমষ্টি থেকে যদি প্রথম সমষ্টি আমি বিয়োগ করি তাহলে আমি দ্বিতীয় পদ পেয়ে যাব। তৃতীয় সমষ্টি থেকে যদি দ্বিতীয় সমষ্টি বিয়োগ করি তাহলে তৃতীয় পদ পেয়ে যাব। এইভাবে করে আমি একটা পদ পেয়ে যাব, এবং সেই পদগুলোকে যোগ আকারে যদি দেখাতে পারি তাহলে আমার ধারাটিও তৈরি হয়ে যাবে। এই প্রসেসটা মোটামুটি যদি কিছুটা বুঝতে পারো তাহলে এখন দেখো আমরা একটু কাজ আগাই। যেমন এখানে বলা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এখন n এর মান স্বাভাবিক সংখ্যা যদি ধরি, n এর মান আমরা 1 2 3 4 স্বাভাবিকভাবে ধরতে পারি। সেক্ষেত্রে আমরা যদি প্রথমে এই কথাটা লিখেই কাজ শুরু করি যে ধারার এটা হচ্ছে সমষ্টির ব্যাপার, এটা হচ্ছে ধারার, হ্যাঁ, n সংখ্যক পদের সমষ্টি। আমি যদি এখন ধরো কথার কথা ধারার প্রথম এক সংখ্যক পদ, এক সংখ্যক পদ মানে কিন্তু এটাই হলো প্রথম পদ, তাই না? বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, কত আসবে? 2 আসবে না? জি স্যার। আচ্ছা, একইভাবে আমি যদি এখন ধারার প্রথম 2 সংখ্যক পদ মানে 2টি পদের সমষ্টি যদি বের করতে চাই, এইটার মধ্যে যদি ফেলে তাহলে কি পাচ্ছি? 2 × 2 + 1, নিচে এখানে কত পাবো দেখো তো? 3 আর 2 6, 6 পাবো না? আচ্ছা, একইভাবে ধারার প্রথম 3 সংখ্যক পদের সমষ্টি যদি আমরা বের করতে চাই তাহলে আমার এখানে 3 ব্যবহার করতে হবে n এর জায়গাগুলোতে। তাহলে 3 4 কত আসলো? 12। আগে কিন্তু ভেতরের কাজ, হ্যাঁ, ব্র্যাকেটের কাজ। আচ্ছা, তারপরে একইভাবে ধারার প্রথম 4টি পদের সমষ্টি যদি আমরা বের করি, মিনিমাম 4টা বের করা ভালো, এর উপরেও করলে তোমার কোনো ক্ষতি নেই, বাট আমাদের ধারা তৈরি করার জন্য আসলে প্রথম 3টা দেখানো হয়, আমরা 4টা দেখালাম। আচ্ছা, এখানে 4 5 20 হবে। এরপর তোমার দায়িত্ব আছে, তোমার দায়িত্ব হচ্ছে এভাবে করে ডটেড লাইন এভাবে করে দেখিয়ে দাও, অর্থাৎ এটা চলমান, আমি আর করলাম না, আমার প্রয়োজন হয়নি। ব্যাপার কি ধরতে পারছো? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি বুঝো, এখন আসো ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটা আমরা এখন বের করে ফেলবো। তার মনে আছে ধারার প্রথম পদ আসলে এখানে কত, কে বলতে পারে? 2। এ এ হচ্ছে 2। আচ্ছা, এ বি এখানে দরকার নেই, নর্মালি চিন্তা করো। ধারার প্রথম পদ বলতে ওই যে এক সংখ্যক পদের সমষ্টি আসলে যেটা, সেটাই তো, মানে একটাই পদ আছে, তার মানে এটাই তো প্রথম পদ। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আমাকে একটু বুঝে বলো। কারো সমস্যা নাই? শিওর তো? না
আচ্ছা, এবার আসো ধারার দ্বিতীয় পদ, যেটা তোমাদেরকে ওই সময় হিসাব করে বুঝিয়েছিলাম। দ্বিতীয় পদটা পাবো কিভাবে? দ্বিতীয় সমষ্টি থেকে প্রথম সমষ্টি যদি বিয়োগ করি, দ্বিতীয় সমষ্টি ছিল 6, প্রথম সমষ্টি ছিল 2, বিয়োগ করলে কত পাচ্ছি? 4। ওকে, একইভাবে ধারার তৃতীয় পদ যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি হবে? তৃতীয় সমষ্টি থেকে দ্বিতীয় সমষ্টি বাদ যাবে, তাহলে 12 ছিল, তা থেকে 6 বাদ যাবে, তাহলে কত আসলো? আবার 6। আচ্ছা, এবার আসো ধারার চতুর্থ পদটা কত হওয়ার কথা। চতুর্থ যে সমষ্টি আমরা বের করেছি, সেখান থেকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 20 থেকে বিয়োগ হবে 12। তোমরা কি ধরতে পারতেছো আমি কি করতেছি? জি মামা। জি স্যার। এই হলো 8। এখন তুমি দেখো তো, তোমার এটা একটা ধারার মতো হয়ে গেছে না? এবং তুমি হিসাব, তোমার যদি এখনো কনফিউশন থাকে, তুমি একটার সাথে একটা হিসাব করে দেখো। যেমন দেখো, 2 এর সাথে 4 যোগ করছি, এই যে 6 পাইছি দ্বিতীয় ক্ষেত্রে। এই 6 এর সাথে আবার এই 6 যোগ করছে, এই যে 12 পাইছি। সেই 12-র সাথে 8 যোগ করছে, এই দেখো 20 পাইছি। হিসাব মিলতেছে? সতেরো নম্বরের মতো 18 নাম্বারটাও একই রকম, শুধু পার্থক্য হচ্ছে শেষে বলা হয়েছে ধারাটির 10টি পদের সমষ্টি কত। এটা হলো জাস্ট বাড়তি একটা কথা। দেখো সেম না অঙ্কটা? Yes, sir. তার আচ্ছা। অঙ্ক তো একটু বাড়তি বেশি। হ্যাঁ, 10টি পদের সমষ্টি যদি বের করতে বলা হয়, তুমি এই জায়গায় বসালেও তোমার অঙ্ক সেম হয়ে যাবে। এটাও তো n সংখ্যক পদের সমষ্টি, তাহলে 10টি পদের সমষ্টি n এর জায়গায় 10 বসায় দাও, নাকি? এইভাবে করা যাবে? হ্যাঁ, তোমার মান এসে পড়বে 110, এটাই তোমার অ্যান্সার। কিন্তু তুমি আগে বের স্যার, করো। আমি ভাবতেছিলাম ধারা বের করব, তারপর সূত্র বসাবো। হ্যাঁ, সেটাও একটা স্যার, অপশন। আমি ধারা বের করে তো তুমি এখান থেকে জাস্ট এর মানটাও তোমার বের হয়ে যাবে। আমি জাস্ট কথার কথা বুঝিয়ে দিই, এর মানে হচ্ছে 2, ডির মানও তোমার 2ই আসবে। হ্যাঁ, 4 থেকে 2 বিয়োগ করলে আসবে না?